আমি খুলনায় একটি বাসায় ভাড়া থাকতাম। সেই বাসার বাড়িওয়ালা বিদেশ থাকতো। বাসায় থাকতো শুধু বাড়িওয়ালার স্ত্রী এবং তার মেয়ে। আমি বাড়িওয়ালার স্ত্রীকে আন্টি বলে ডাকতাম এবং তার মেয়েকে আমি আপু বলে ডাকতাম। তাদের বাসায় ভাড়া থাকতে থাকতে তাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। আন্টি আমাকে তার ছেলের মতোই দেখত। একদিন প্রচুর ঝড় বৃষ্টির রাত ছিল, বাসায় কেউ ছিল না। আন্টি আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে গেলেন এবং বললেন, তুমি খাওয়া দাওয়া করেছো? আমি বললাম, জি আন্টি, খাওয়া দাওয়া করেছি। তারপর আন্টি বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চলো না আদনান, আমরা আজকে একটু গল্প করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর বন্ধুরা আন্টি গল্প করতে করতে হঠাৎ বন্ধুরা বাকিটা গল্পে বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম আদনান বিন রহমান। আমি দেশের একজন ছেলে, বয়স 25। এখনও বিয়ে করিনি, তবে বিয়ের কথা মাঝে মাঝে মনে আসে। কিন্তু ভালো মেয়ে খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা আমার থেকে ভালো কে জানে। যাই হোক, আমি একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করি। সম্প্রতি চাকরির জন্য খুলনায় এসেছি। শহরটা বেশ জমজমাট, তবে একা থাকতে আমার মাঝে মাঝেই কিন্তু কষ্ট হয়। মেসে থাকতে ভালো লাগেনি, তাই নিজের জন্য একটা ছোট্ট বাসা খুঁজতে শুরু করলাম। ব্যাচেলর হওয়ার কারণে ভালোবাসা পাওয়া যে কী তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা 3 তলার ছাদের রুম পেলাম। একটা বেডরুম, একটা ছোট কিচেন আর টয়লেট আমার জন্য ঠিকঠাক। আমি অ্যাডভান্স দিয়ে রুমে উঠে পড়লাম। বাসাটা ছোট হলেও আমার জন্য পারফেক্ট। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। দিনগুলো সাধারণভাবেই কাটছিল, কাজ, খাওয়া দাওয়া আর রাতে একটু টিভি দেখা। জীবনটা মোটামুটি স্বাভাবিকই ছিল। একদিন রাত 11টার দিকে হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি ভাবলাম, এত রাতে কে আসবে? আমার তো এখানে তেমন পরিচিত কেউ নেই। দরজা খুলে দেখি বাড়িওয়ালি রেহানা খাতুন দাঁড়িয়ে। আমি তাকে আন্টি বলে ডাকি। আন্টি একটু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে। আমি বললাম, আন্টি, এত রাতে সব ঠিক আছে তো? আন্টি একটু দ্বিধার সঙ্গে বললেন, বাবা, একটা সমস্যা হয়েছে, তোমার কাছে এসেছি। আমার মনে হলো ব্যাপারটা গুরুতর হতে পারে। আমি তাড়াতাড়ি বললাম, কি সমস্যা আন্টি, বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? আন্টি বললেন, বাবা, তুমি তো জানো আমার মেয়ে তানিয়ার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড জ্বর। এই ঝড় বৃষ্টির রাতে আমি একা ফার্মেসিতে যেতে পারছি না, তুমি কি ওষুধ এনে দিতে পারবে? আমি আর দেরি না করে বললাম, অবশ্যই আন্টি, চিন্তা করবেন না। বাইরে ঝড় বৃষ্টি হলেও আমি ছাতা নিয়ে দ্রুত ফার্মেসিতে গেলাম। তানিয়ার জন্য জ্বরের ওষুধ কিনে আনলাম। আন্টির বাসায় গিয়ে ওষুধ দিয়ে এলাম। তানিয়া তখন বিছানায় শুয়ে কাঁপছে। আন্টি আমাকে বারবার ধন্যবাদ দিলেন, বললেন, তুমি না থাকলে আজ আমি কি করতাম বাবা? আমি হেসে বললাম, আন্টি, এটা তো আমার দায়িত্ব। সেদিন রাতে বাসায় ফিরে মনে একটা ভালো লাগা কাজ করছিল। আন্টির কৃতজ্ঞতার কথাগুলোও মনে পড়ছিল। এই ঘটনার পর থেকে আন্টির সঙ্গে আমার সম্পর্কটা আরও কাছের হয়ে গেল। তিনি আমাকে ছেলের মতো দেখতে শুরু করলেন। এরপর থেকে আন্টি মাঝে মাঝে আমার খোঁজখবর নিতেন। কখনো রাতের খাবার নিয়ে চলে আসতেন, বলতেন, তুমি একা থাকো, ভালো খাবার খাওয়া হয় না, এটা নাও, আমি রান্না করেছি। আমি একটু লজ্জা পেয়ে বলতাম, আন্টি, এত কষ্ট করেন কেন? তিনি হেসে বলতেন, তুমি আমার ছেলের মতো, তোমার জন্য এটা কোনো কষ্ট নয়। আন্টির এই স্নেহ আমাকে খুব ছুঁয়ে যেত। মনে হতো এই শহরে আমারও একটা পরিবার আছে। একদিন সন্ধ্যায় আন্টি আবার এলেন। এবার তিনি একটু অন্যরকম লাগলেন। হাসি খুশি মুখে বললেন, আদনান, তোমার সাথে একটু গল্প করতে ইচ্ছে করছে। আমি বললাম, অবশ্যই আন্টি, বসুন। আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিনি তার জীবনের নানা গল্প শোনালেন। কিভাবে তিনি আর করিম চাচার বিয়ে হয়েছিল, করিম চাচা এখন বিদেশে থাকেন, আর তানিয়ার ছোটবেলার গল্প। আমি মন দিয়ে শুনছিলাম, কিন্তু মাঝে মাঝে আন্টির চোখে একটা অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করলাম, যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন। গল্প শেষে আন্টি হঠাৎ বললেন, আদনান, তুমি খুব ভালো ছেলে, আমি চাই তুমি সবসময় আমাদের কাছাকাছি থাকো। আমি হেসে বললাম, আন্টি, আমি তো এখানেই আছি। কিন্তু তার কথার মধ্যে যেন কিছু একটা লুকিয়েছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। রাতে শুয়ে ভাবছিলাম, আন্টিকে কিছু বলতে চাইছিলেন? তার দৃষ্টিতে কেন এমন রহস্য ছিল? ব্যাপারটা আমার মাথায় ঘুরতে লাগলো। আন্টির সেই রহস্যময় দৃষ্টি আমার মাথা থেকে যেন কিছুতেই যাচ্ছিল না। রাতে ঘুমোতে গিয়েও বারবার ভাবছিলাম, তিনি কি আসলেই কিছু বলতে চাইছিলেন, নাকি আমি বেশি ভেবে ফেলছি? যাই হোক, আমি ঠিক করলাম এই বিষয়ে বেশি না ভেবে স্বাভাবিকভাবে চলবো। পরের দিন সকালে আমি কাজে বের হলাম, কিন্তু মনের কোনো একটা অস্বস্তি রয়ে গেল। আন্টির কথাগুলো কেন যেন আমার কাছে সাধারণ মনে হচ্ছিল না। অফিস থেকে ফিরে এসে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা বড় বাটি, ভিতরে সুগন্ধি ভাত আর মুরগির কোরমা। আমি একটু অবাক হয়ে বললাম, আন্টি, আবার খাবার? আপনি এত কষ্ট করেন কেন? তিনি হেসে বললেন, আরে বাবা, তুমি একা থাকো, ভালো খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে, এটা আমার ছেলের জন্যই তো রান্না করেছি। তার কথায় আমার মনটা একটু গলে গেল। আমি হাসলাম আর খাবারটা নিয়ে নিলাম। রাতে খাবার খেতে খেতে ভাবছিলাম, আন্টি এত যত্ন করেন কেন? আমি তো শুধুই তাদের ভাইটিয়া। তবে তার এই আন্তরিকতা আমাকে সত্যি মুগ্ধ করছিল। খাবারটা এত সুস্বাদু ছিল যে আমি একবারই পুরোটা শেষ করে ফেললাম।
খাওয়া শেষ করে বাটি ধুয়ে আন্টির বাসায় ফেরত যেতে গেলাম। দরজা খুলল তানিয়া। সে তখন একটু দুর্বল দেখাচ্ছিল, তবে জ্বর অনেকটা কমে গেছে। আমি বললাম, তানিয়া এখন কেমন আছো তুমি? সে হেসে বলল, অনেক ভালো ভাইজা, তোমার দেওয়া ওষুধে কাজ হয়েছে। তানিয়ার সঙ্গে এই প্রথম আমার কথা হলো। সে বেশ মিষ্টি আর ভদ্র মেয়ে। আমি বাড়ি দিয়ে চলে আসার সময় আন্টি বললেন, আদনান কাল সন্ধ্যায় একটু আসবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, আবার সেই রহস্যময় কথা। আমি শুধু মাথা নেড়ে বললাম, ঠিক আছে আন্টি, আমি আসব। কিন্তু মনে মনে একটা অজানা শঙ্কা কাজ করছিল। আন্টি কি বলতে চান? আন্টির রহস্যময় কথাবার্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি ঠিক করেছিলাম আজ আন্টির সঙ্গে খোলাখুলি কথা বলবো, কিন্তু সকালে উঠে দেখি আমার কাজের চাপ এত বেশি যে আন্টির সঙ্গে দেখা করার সময় পেলাম না। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মনের এক কোণে আন্টির কথাগুলো বারবার মনে পড়ছিল। তিনি কেন বারবার আমাকে পরিবারের একজন হওয়ার কথা বলছেন? এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে? কাজ শেষ করে বাসায় ফিরলাম। সন্ধ্যার দিকে রুমে ঢুকতেই দেখি দরজার সামনে একটা প্যাকেট রাখা। খুলে দেখি ভেতরে কিছু ফল আর একটা হাতে লেখা চিঠি। চিঠিটা আন্টির। তিনি লিখেছেন, আদনান তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরো, এই ফলগুলো খেয়ে শরীরটা সুস্থ রাখো, আর আজ রাতে একটু আমার বাসায় এসো, তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। আমার মনটা আবার দ্বিধায় পড়ে গেল। আন্টির এই যত্ন আমাকে খুশি করলেও তার কথার পেছনের উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান হয়ে উঠলাম। রাতে আমি আন্টির বাসায় গেলাম। দরজা খুলল তানিয়া। সে আমাকে দেখি হেসে বলল, ভাইয়া এসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। আমি ভেতরে ঢুকে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছে, টেবিলে কিছু নাস্তা আর চা সাজানো। আন্টি আমাকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন, আদনান বাবা এসেছো, বসো, একটু গল্প করি। আমি বসলাম, কিন্তু মনে মনে একটু সতর্ক ছিলাম। আন্টির কথার ধরন আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল। আন্টি গল্প শুরু করলেন, বললেন, তুমি তো জানো আমার স্বামী বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন, আমি আর তানিয়া এখানে একা। তুমি এসেছো তাই আমার মনে হয় আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এসেছে। আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। তিনি আবার বললেন, আদনান তুমি কি কখনো ভেবেছো জীবনে একটা পরিবারের গুরুত্ব কতটা? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ আন্টি, পরিবার তো সবার জীবনের মূল শক্তি। আন্টি হঠাৎ একটু থামলেন, তারপর বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের কাছাকাছি থাকো। এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, আন্টি আমি তো আপনাদের খুব কাছের মনে করি, তো আপনি ঠিক কি বলতে চাইছেন? তিনি হেসে বললেন, ধৈর্য ধরো বাবা, সবকিছু সময়ে বুঝতে পারবে। আমি আর কিছু জিজ্ঞাসা করতে সাহস পেলাম না। গল্পের মাঝে তানিয়া এসে যোগ দিল। সে বলল, ভাইজান তুমি কি জানো মা তোমার খুব প্রশংসা করে, বলে তুমি খুব ভালো ছেলে। আমি হেসে বললাম, আন্টি বেশি প্রশংসা করেন, আমি তো সাধারণ মানুষ। তানিয়ার কথাবার্তা ছিল খুব স্বাভাবিক, কিন্তু আন্টির কথার মধ্যে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, আন্টি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন, নাকি আমি ভুল বুঝছি? রাতে বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম। আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি বারবার পরিবারের অংশ হওয়ার কথা বলছেন, কিন্তু তার মানে কি? আমি কি তাদের পরিবারের কাছাকাছি থাকার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য, নাকি আন্টির আরেকটা উদ্দেশ্য আছে? আমার মন বলছিল এর পেছনে কিছু একটা আছে। আমি ঠিক করলাম আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলতে হবে। ঘুমোতে যাবার আগে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, তানিয়া কি এই রহস্যের সঙ্গে জড়িত?